আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি বেসিক সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। এই সিরিজটা মূলত যারা মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো এবং খুব শীঘ্রই এইচএসসি শুরু করতে যাচ্ছ তাদের জন্য। আমাদের অনেকেই কেমিস্ট্রি বিষয়টা এসএসসিতে পড়ে আসি, মুখস্থ করে আসি, কারণ কেমিস্ট্রিতে অনেক কিছু মুখস্থ করা যায় এবং মুখস্থ করে বেশ ভালোও করা যায়। কিন্তু বেসিক কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে এইচএসসিতে কিন্তু তোমরা একটা বড় ধরনের ধরা খাবা। তো সেই বেসিক ধারণাগুলো ক্লিয়ার করার জন্যই আমার এই প্রয়াস। এইখানে 10-12টা মতো ভিডিও আমি বানাবো। এই ভিডিওর মাধ্যমে পুরো এসএসসিতে যেসব বেসিক কনসেপ্টগুলো শিখেছো সেগুলোর একটা রিভিউ হয়ে যাবে, একবার ঝালাই হয়ে যাবে। ভিডিওটা পুরোটা দেখে ফেললে, পুরো সিরিজটা দেখে ফেললে তোমার কেমিস্ট্রির উপরে একটা ভালো ফাউন্ডেশন দাঁড়ায় যাবে। ফলে এইচএসসিতে তোমাকে কেমিস্ট্রি নিয়ে স্ট্রাগল করতে হবে না, বোঝার জন্য স্ট্রাগল করতে হবে না। তো প্রথম ভিডিওতে আমি অনেক পপুলার একটা কনসেপ্ট আলোচনা করব, এটা হচ্ছে মোল। তো এসএসসি যেহেতু তোমরা শেষ করে ফেলছো, মোলের ধারণাটা তোমাদের তো থাকা উচিত, অবশ্যই আছে, কারণ তোমরা এসএসসিতে একটা চ্যাপ্টার ধরে এই মোলের উপর পড়াশোনা করেছো। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা জানো, যে আমরা সবাই জানি যে 1 মোল এই কথাটার অর্থ হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 এত টি। এই সংখ্যাটাকেই মূলত 1 মোল বলে, যেটাকে তোমরা অনেকে অ্যাভোগাড্রো সংখ্যা নামে চেনো। এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে, তাই না? তো অ্যাভোগাড্রো সাহেব কিভাবে এই সংখ্যা আবিষ্কার করলেন, বা এই সংখ্যাটাকেই কেন আমরা 1 মোল পরিমাণ বলতেছি, সেটা আমরা এই ভিডিওতে একটু দেখার চেষ্টা করব। তো মোলের কনসেপ্টটা যদি আমি আরও একটু ক্লিয়ার করে বলি, যে 1 মোল পরমাণু বা 1 মোল হাইড্রোজেন পরমাণুর কথাই বলি, 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে আমরা বুঝবো 6.02 ইন্টু 10⁻23 হাইড্রোজেন পরমাণুকে, তাই না? তো এই সংখ্যাটা কীভাবে আসলো, যে এতগুলো হাইড্রোজেন পরমাণুকেই কেন 1 মোল পরমাণু বলা হবে, বা যে কোনো পদার্থের 1 মোলকেই আমরা যদি বলি 1 মোল অক্সিজেন অণু, সেক্ষেত্রেও কিন্তু আমরা 6.02 ইন্টু 10⁻23 অক্সিজেন অণুকেই 1 মোল অক্সিজেন অণু বলতেছি। কেন সকল পদার্থের 1 মোল মানেই 6.02 ইন্টু 10⁻23? এই রহস্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ভেদ করব, যাতে তোমার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এখন আমরা সবাই জানি যে প্রত্যেক পরমাণু ভিন্ন ভিন্ন পারমাণবিক ভর আছে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কারণ হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে কিন্তু কোনো নিউট্রন থাকে না। আর পারমাণবিক ভর এটা কিন্তু ভর সংখ্যা না, পারমাণবিক ভর সেটা কিন্তু প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। সো হাইড্রোজেনের পারমাণবিক ভর আসতেছে 1। একইভাবে অক্সিজেন পরমাণু, সেটার পারমাণবিক ভর কত সেটা আমরা জানি 16, কারণ অক্সিজেনের প্রোটন হচ্ছে 8টা, নিউট্রন হচ্ছে 8টা। সো পারমাণবিক ভর হবে 8 + 8 16। এখন দেখো যে আমরা এই 16 দিয়ে কী বোঝাই, ভর 16 এটা বলতে কী বোঝাই? এটা বলতে কি 16 গ্রাম বোঝাই? এটা বলতে কি 16 কিলোগ্রাম বোঝাই, নাকি অন্য কিছু বোঝাই? বা ভর সংখ্যা যখন বলি আমরা, তখনও তো এই সংখ্যাটাই মেইনলি বলি, বা একটা দশমিক সহ বলি, যে ভর সংখ্যা বললে আরও স্পেসিফিক্যালি বলা যায়। তো আমরা তো এটার সাথে কোনো ইউনিট বলি না। অ্যাকচুয়ালি এটার ইউনিট হচ্ছে, পারমাণবিক ভরের ইউনিট হচ্ছে 16। আমরা যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের ভর 16 AMU। AMU বলতে বোঝায় অ্যাটমিক মাস ইউনিট।
16 অ্যাটমিক মাস ইউনিট। তো অ্যাটমিক মাস ইউনিট মানে কত? আমরা যদি এটার ভর বলতাম 16 গ্রাম, তাহলে তুমি নিশ্চয়ই বুঝে ফেলতে। 16 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম বলে কিছু একটা আছে, সেটার ধারণা কিন্তু তোমার মাথায় ক্লিয়ার যে 1 গ্রাম আসলে কতটুকু ভর। তো সেই 1 গ্রামের 16 গুণ হচ্ছে 16 গ্রাম। দ্যাট মিনস একটা অক্সিজেনের ভর যদি হইতো 16 গ্রাম, একটা অক্সিজেন পরমাণুর ভর যদি হইতো 16 গ্রাম, তাহলে তুমি বুঝে ফেলতা যে 16 গ্রাম মানে হচ্ছে যে 1 গ্রাম তো অল্প একটু, ওই যে 1 মিলিলিটার পানি, ওইটুকু ভর হচ্ছে 1 গ্রাম। তো এটা 16 গুণ, দ্যাট মিনস 16 মিলিলিটার পানির ভর যে যতটুকু হচ্ছে ততটুকু, সেটা তুমি ফিল করতে পারতেছো। কিন্তু অ্যাটমিক মাস ইউনিট জিনিসটা কি, সেটা কি ফিল করতে পারতেছো? তো এটাও এসএসসির জ্ঞান থেকে জানা থাকার কথা যে 1 AMU এইটা সমান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। দ্যাট মিনস আমরা যখন বলতেছি যে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 1, আমরা অ্যাকচুয়ালি বোঝাই হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর 1 AMU। আর 1 AMU মানে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ভর যে আসলেই তো এই সংখ্যাটা, অর্থাৎ 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এটা কিন্তু আরও অন্যভাবে বের করা যায়। কীভাবে বের করা যায়? আমরা সবাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর জানি, তো সেটা আমরা এখানে একটু লিখে ফেলি। প্রোটনের ভর আমরা দেখে আসছি যে 1.67 বা এই টাইপেরই থাকে অ্যাকচুয়ালি, 67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। প্রোটনের ভরের মোটামুটি কাছাকাছি 1.675 বলতে পারো, বা এর কাছাকাছিই থাকে, -24 গ্রাম। আর ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এখন আমরা যদি একটা প্রোটনের ভর, দেখো একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভর দিয়ে ভাগ করি। আচ্ছা, প্রোটনের এখানে একটা প্লাস দিয়ে নিই, আমি প্রোটনের ভর দিয়ে ভাগ করে দিই। তো তুমি যদি এটা ক্যালকুলেটরে করো, দেখো যে 9.1 ইন্টু 10⁻⁻28 ডিভাইডেড বাই 1.67 ইন্টু 10⁻⁻24, এটা ভাগ করলে কিন্তু তুমি মোটামুটি 1/10,000-এর কাছাকাছি বা এর থেকেও বেশি একটা সংখ্যা পাবা। দ্যাট মিনস একটা ইলেকট্রনের যে ভর, দেখো ইলেকট্রনের ভর সেইটা একটা প্রোটনের ভরে 10,000 ভাগের 1 ভাগ বা তার থেকেও কম। সো ইলেকট্রনের ভরটাকে কিন্তু আমরা এই প্রোটন বা নিউট্রনের ভরের তুলনায় ইগনোর করতে পারি। দ্যাট মিনস প্রোটন বা নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর তো 0-র কাছাকাছি। সো এটা আমরা মোস্ট অফ দ্য টাইম কনসিডার করবো না। যদি কনসিডার করো তাহলেও দেখবা যে অ্যাকচুয়ালি সংখ্যাটা খুব বেশি চেঞ্জ হচ্ছে না। তো আমরা হাইড্রোজেনের কথা বলতেছিলাম যে হাইড্রোজেনের একটা পরমাণুর মধ্যে কী কী আছে? একটা পরমাণুর মধ্যে আছে একটা প্রোটন আর একটা ইলেকট্রন, বাট এখানে কিন্তু কোনো নিউট্রন নাই, নিউট্রন হচ্ছে 0টা। এখন একটা প্রোটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তো এটা যদি তুমি যোগ করলে দেখবা আচ্ছা 0টা নিউট্রনের ভর তো 0 গ্রাম। তো এটা যদি যোগ করো তাহলে দেখবা এটা মোটামুটি 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রামের কাছাকাছি আসছে, যেটা কি না আমাদের যে আগে বের করা যে ভর 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রামের কাছাকাছি। দ্যাট মিনস এই দুটো সংখ্যা আসলে আমরা সেমই বলতে পারি, 1.66 আর 1.67, দশমিকের পরে এতগুলো ঘর পরে, কিন্তু এটা মানে বুঝতেই পারতেছো যে সেম। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে হাইড্রোজেনের ভর অ্যাকচুয়াল একটা হাইড্রোজেন পরমাণুর ভর কিন্তু 1 গ্রাম না। যখন আমাদের অনেক সময় এটা মিসকনসেপশন থাকে যে হাইড্রোজেনের পারমাণবিক ভর তো আমরা বলি 1, দ্যাট মিনস কি এটা একটা হাইড্রোজেন পরমাণুর ভর কি 1 গ্রাম? সেটা কিন্তু হইতে পারে না যে একটি হাইড্রোজেন পরমাণু এইটার ভর 1 গ্রাম হইতে পারবে না। কেন পারবে না? কারণ হাইড্রোজেন পরমাণু খুব ক্ষুদ্র একটা জিনিস। একটা হাইড্রোজেন পরমাণুর ভর 1 গ্রাম মানে অনেক বড় কথা, কিন্তু খেয়াল করে দেখো 1 গ্রাম ভর কিন্তু খুব কম না। একটা হাইড্রোজেন পরমাণুর আকারের কথা চিন্তা করে দেখো যে এত ছোট একটা জিনিসের ভর 1 গ্রাম কখনো হতে পারবে? এর মধ্যে তো আছেই একটা প্রোটন আর একটা ইলেকট্রন, সেগুলোর ভর যোগ করলে যা হচ্ছে সেটাই তো হাইড্রোজেন পরমাণুর ভর হবে। আমরা মাত্র দেখলাম যে একটা হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম।
ওকে, তাহলে আমরা উল্টাভাবে কিন্তু এই কথাটাই লিখতে পারি যে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম, বা প্রিসাইসলি যদি লিখি যে আমরা প্রিসাইসলি দেখলাম যে এটার ভর হওয়া উচিত আসলে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এই এত গ্রাম ভর এর মধ্যে থাকবে হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণু, তাই না? একটি হাইড্রোজেন পরমাণু এই এত গ্রাম ভরের মধ্যে থাকবে। আচ্ছা, এখন খেয়াল করো যে হাইড্রোজেনের ভর সংখ্যা বা পারমাণবিক ভর আমরা কত বলতেছি? হাইড্রোজেনের পারমাণবিক ভর বলতেছি আমরা 1, বা ভর সংখ্যা যেটা সেটাকে বলি আমরা 1 বা 1.008। তো এই 1.008কে যদি আমি গ্রাম এককে লিখি যে 1.00, বা 1 গ্রামই নেই, 008 না নিয়ে 1 গ্রাম নিলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। 1 গ্রাম ভরের মধ্যে আসলে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকবে? 1 গ্রাম ভরের মধ্যে তুমি বুঝতে পারতেছো যে সিম্পল ঐকিক নিয়মের ক্যালকুলেশন, যে 1.66 ইন্টু 10⁻24টি হাইড্রোজেন পরমাণুই থাকবে। এবং এইটা তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো, মোটামুটি তুমি 6.02 ইন্টু 10⁻23টি হাইড্রোজেন পরমাণু পাবা। এটা কোন সংখ্যা? এটা তোমাদের সেই বিখ্যাত অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ আমরা স্ক্র্যাচ থেকে ক্যালকুলেশন করে আসছি যে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর আমরা বের করছি প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের ভর যোগ করে। তারপরে সেখান থেকে দেখলাম যে 1 গ্রাম পরিমাণ ভর, অর্থাৎ কি না হাইড্রোজেনের যে পারমাণবিক ভর পরিমাণ হাইড্রোজেনের মধ্যে এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকতেছে। এটি কিন্তু শুধু হাইড্রোজেনের জন্য প্রযোজ্য এমন না, তুমি অন্য যে কোনো পরমাণু নিয়ে ক্যালকুলেশন করো না কেন, দেখবা যে ওই পরমাণুর যে পারমাণবিক ভরের পরিমাণ পরমাণুর মধ্যে এই এতগুলা পরমাণুই সবসময় থাকে। বিষয়টা আরেকটা উদাহরণ দিলে হয়তো তোমাদের ক্লিয়ার হবে আরও ভালো। তো অক্সিজেনের কথা আমরা আগেও লিখছিলাম যে অক্সিজেনের মধ্যে থাকে 8টা প্রোটন, থাকে 8টা নিউট্রন, আর থাকে 8টা ইলেকট্রন। তো এগুলার ভর যদি আমরা এখন ক্যালকুলেট করে যোগ করি তাহলে অক্সিজেনের ভর পাবো না? একটা অক্সিজেন পরমাণুর ভর কিন্তু সেক্ষেত্রে পেয়ে যাবো। তাহলে 8টা প্রোটনের ভর 8 ইন্টু 1.67 ইন্টু 10⁻24। 8টা নিউট্রনের ভর 8 ইন্টু 1.67 ইন্টু 10⁻675 দিই ইন্টু 10⁻24, এটা এগুলো গ্রাম এককে অবশ্যই। আর 8টা ইলেকট্রনের ভর 8 ইন্টু 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। তো এটা ক্যালকুলেট করে দেখি আমরা একটু ক্যালকুলেটরে বসায় দেখি যে কত আসে। তো আমি ক্যালকুলেটরে বসায় দেখলাম যে এইটা মোটামুটিভাবে যে 2.68 ইন্টু 10⁻23 গ্রাম আসে। তোমারও আশা করি আশেপাশেই আসবে, এক্স্যাক্ট মেলা লাগবে না, কারণ এখানে দশমিকের পরে এতগুলা সংখ্যা এক্স্যাক্ট মিলবে এমন আশা নাই। তো এক্স্যাক্ট ক্যালকুলেশন না করলে হবে, যেমন এইখানে এই ভরটা কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ দেখো যে এদের তুলনায় এই ভরটা কিন্তু খুবই কম। দ্যাট মিনস ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি 10,000-এর সাথে 1 যোগ করছো, 10,000-এর সাথে 1 যোগ করে কত হয়? 10,001। তো 1 যোগ করা না করা তো সেম কথা, তাই না? 10,001 টাকা যে কথা, 10,000 টাকাও সেই একই কথা। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা সম্পূর্ণ ইগনোর করে এই দুইটা যোগ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা অক্সিজেনের ভরটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটি অক্সিজেন পরমাণুর ভর। এখন একটা অক্সিজেনের মধ্যে 8টা প্রোটন থাকে, 8টা নিউট্রন থাকে, এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা হচ্ছে, অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 8 + 8, দ্যাট মিনস 16। সো আমরা কিন্তু এখান থেকে বলতে পারতেছি যে 2.68 ইন্টু 10⁻23 গ্রাম ভর সমান একটি অক্সিজেন পরমাণু।
তাই না? এই কথা কিন্তু খুব ইজিলি বলা যাচ্ছে এখান থেকে, এটা খুব ইজিলি লেখা যায়। এখন ভর সংখ্যার সমপরিমাণ ভরে কতগুলো অক্সিজেন পরমাণু থাকে সেটা আমরা বের করব। তো ভর সংখ্যার সমপরিমাণ ভর, দ্যাট মিনস 16 গ্রাম ভর, এই ভরের মধ্যে থাকবে হচ্ছে 16 ডিভাইডেড বাই 2.68 ইন্টু 10⁻⁻23টি অক্সিজেন পরমাণু। এবং এটা ক্যালকুলেটরে দিলে তুমি আবারও ম্যাজিক দেখবা। ম্যাজিকটা হলো এই সংখ্যাটা আসবে 6.02 ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণু। দেখো আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে 1 গ্রাম হাইড্রোজেনে আমরা স্ক্র্যাচ থেকে একদম গোড়া থেকে ক্যালকুলেশন করে দেখছি যে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু সমান 6.02 ইন্টু 10⁻23টি হাইড্রোজেন পরমাণু। এটা আমরা স্ক্র্যাচ থেকে ক্যালকুলেশন করে দেখছি। আবার অক্সিজেনের ক্ষেত্রেও স্ক্র্যাচ থেকে ক্যালকুলেশন করে দেখলাম যে 16 গ্রাম অক্সিজেন পরমাণু এর মধ্যে থাকে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণু। দ্যাট মিনস এই সংখ্যাটা সবসময়ই আসবে যদি তুমি এই যে পরমাণু নিচ্ছ এই পরমাণুর ভর সংখ্যার সমপরিমাণ পরমাণু নাও, তাহলে এই সংখ্যক পরমাণুই থাকতেছে। তুমি অন্য যে কোনো পরমাণুর জন্য ক্যালকুলেশন করে দেখতে পারো, সেটা হোক নাইট্রোজেন বা আর্গন বা যাই ক্যালকুলেট করো, দেখবা যে এই যে এটাকে আমরা বলি গ্রাম পারমাণবিক ভর, কারণ পারমাণবিক ভরকে আমরা হচ্ছে জাস্ট গ্রামে কনভার্ট করি, গ্রাম এককে লিখি। যেমন আমরা যদি বলি এখন নাইট্রোজেনের তুলনা দিই, যে নাইট্রোজেন এর পারমাণবিক ভর কত। তো তোমরা যারা বেশ ভালো পড়াশোনা করছো তারা সবাই জানো যে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 7 + 7 14, কারণ এতে 7টা প্রোটন 7টা নিউট্রন থাকতেছে, সেই হিসেবে 14। তো আমরা যদি এখন 14 গ্রাম নাইট্রোজেন নিই, দ্যাট মিনস এর মধ্যে 6.02 ইন্টু 10⁻23টি নাইট্রোজেন পরমাণু থাকবে। এবং এখান থেকেই মোলের ধারণাটা আসে। দ্যাট মিনস তুমি যদি গ্রাম পারমাণবিক ভর পরিমাণ কোনো পরমাণু নাও, তো ওর মধ্যে সবসময় সেম পরিমাণ পরমাণু থাকতেছে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে 1 মোল এটা সমান গ্রাম পারমাণবিক ভর, এবং এর মধ্যে থাকে 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু। যদি তুমি অণুর জন্য এই ক্যালকুলেশন করতাম, তাহলেও কিন্তু এই সেম জিনিসই আসতো। অণুর জন্য করে দেখতে পারো, অণুর জন্য করা আসলে কোনো ব্যাপারই না, কারণ অক্সিজেন অণু মানে কি, 2টা অক্সিজেন পরমাণু। তো একটা অক্সিজেনের পরমাণুর ভরের সাথে যখন মিলছে, যে একটা অক্সিজেনের পরমাণুর ভর হচ্ছে 16, আর আমরা জানি যে অক্সিজেন অণুর ভর তাহলে হচ্ছে 2 × 16, দ্যাট মিনস 32। সো এখানে সব কিছু জাস্ট ডাবল হয়ে যাচ্ছে না, এখানে তোমার প্রোটন সংখ্যা ডাবল হয়ে যাবে, নিউট্রন সংখ্যা ডাবল হয়ে যাবে, ইলেকট্রন সংখ্যা ডাবল হয়ে যাবে, সো ভরও ডাবল হয়ে যাবে। তো এই জিনিসটা যে অণুর ক্ষেত্রে মিলে যাবে সেটা তুমি বুঝতে পারতেছো, ইনটিউশন দিয়ে বুঝতে পারতেছো। সো আমরা অণুর ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে 1 মোল অণু এটা সমান অণুর যে আণবিক ভর সেটাকে গ্রামে কনভার্ট করলে যেটা আসে, অর্থাৎ গ্রাম আণবিক ভর, এটাকে আমরা বলি গ্রাম আণবিক ভর। এবং এর মধ্যেও কিন্তু 6.02 ইন্টু 10⁻23টি অণু থাকবে, তাই না? তাহলে আমাদের 1 মোলের ধারণাটা মোটামুটি ক্লিয়ার হলো, যে 1 মোল বলতে আমরা সবসময় মেইনলি বোঝাবো 6.02 ইন্টু 10⁻23। এখন 1 মোল কি? 1 মোল মানুষ হইতে পারে, 1 মোল ইলেকট্রন হইতে পারে, 1 মোল প্রোটন হইতে পারে, 1 মোল যে কোনো কিছু হইতে পারে, 1 মোল বই খাতা হইতে পারে, যাই হোক না কেন 1 মোল মানুষ বলতে আমরা কী বুঝবো? 1 মোল মানুষ বলতে আমরা বুঝবো 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক মানুষ। 1 মোল পরমাণু বলতে আমরা বুঝবো 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু। এবং এই সংখ্যক পরমাণুর ভর সবসময় হবে ওই যে পরমাণুর যে পারমাণবিক ভর ছিল সেইটাকে জাস্ট গ্রাম এককে প্রকাশ করলে যা হয় তাই। অর্থাৎ
এখন যদি আমি তোমাদের অন্য একটা পরমাণুর কথা বলি, সাপোজ আয়রনের কথাই বলি। আয়রনের পারমাণবিক ভর যদি তোমরা দেখো, পর্যায় সারণীতেই দেখো, এটা পাবা মোটামুটি 56 বা 55.85 এরকম। তো 56 নিয়েই কাজ করি আমরা। তো আয়রনের পারমাণবিক ভর 56, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে 1 মোল আয়রন, যেটার মধ্যে কিনা 6.02 × 10⁻23টি আয়রনের পরমাণু রয়েছে, এক খণ্ড আয়রন যেটার মধ্যে 6.02 × 10⁻23টি আয়রনের পরমাণু আছে, সেটার ভর অবশ্যই হবে 56 গ্রাম। এই জিনিসটা আমরা অ্যানালিটিক্যালি কিন্তু বের করে ফেলছি। সো আশা করতেছি যে তোমার মোলের যে ধারণাটা সেটা মাথায় ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কিছু ম্যাথস কিন্তু করতে পারি, যে এক মোলের হিসাব নিকাশ দিয়ে কিছু ম্যাথ করতে পারি। তো খুব সিম্পল একটা ম্যাথ এরকম হইতে পারে যে 64 গ্রাম পটাশিয়াম নাইট্রেট সমান কত মোল। তো দেখো, এটা আমরা একদম বেসিক থেকে সলভ করব। আমরা দেখতেছি যে সবসময় দেখতেছি যে 1 মোল, এটা বলতে আমরা বুঝতেছি গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর। অর্থাৎ পারমাণবিক ভরের পরে জাস্ট গ্রাম এককটা বসাই দিলে যা হয়, বা আণবিক ভরের পরে গ্রাম একক বসাই দিলে যা হয়। তো এখানে যেহেতু আমরা অণু নিয়ে কাজ করতেছি, এটা একটা যৌগের তো অণু হয়, পরমাণু হয় না। সো এখানে গ্রাম পারমাণবিক ভর কথাটা প্রযোজ্য না, এখানে গ্রাম আণবিক ভর কথাটা প্রযোজ্য। অর্থাৎ কিনা যে আণবিক ভর যেটা আমরা পাবো সেটার পাশে জাস্ট গ্রাম বসাই দিলেই 1 মোল হয়ে যাচ্ছে। তাহলে পটাশিয়াম নাইট্রেটের আণবিক ভরটা বের করে ফেলা যায়। তো একটু এখানে মুখস্থ করতে হবে, কিছু করার নেই, যেহেতু কেমিস্ট্রি কিছুটা মুখস্থ থাকবেই। তো পটাশিয়ামের পারমাণবিক ভর আমরা সবাই জানি 39.1, নাইট্রোজেনের জন্য সেটা হচ্ছে 14, আর অক্সিজেনের জন্য 16। তো আমরা যদি এখন দেখি যে এখানে পটাশিয়াম আছে হচ্ছে একটা, 39.1 × 1 একটা, এটার সাথে যোগ হয়ে যাবে হচ্ছে নাইট্রোজেন আছে হচ্ছে একটা, 14 × 1, এবং এর সাথে হচ্ছে অক্সিজেন আছে 3টা, তো 16 × 3। তো এত গ্রাম, এটার পাশে যদি আমরা গ্রাম লাগাই দিই তাহলে এইটাই হবে হচ্ছে গ্রাম আণবিক ভর অফ পটাশিয়াম নাইট্রেট। সো এটা একটু ক্যালকুলেট করে দেখো। আমি যদি ক্যালকুলেট করে দেখি তাহলে এটা পাওয়া যাচ্ছে হচ্ছে 101.1 গ্রাম। তাহলে তুমি উল্টা করে এই জিনিসটা তো লিখতেই পারো, যে এটা তো বুঝতেই পারতেছো যে 1 মোল পটাশিয়াম নাইট্রেট অণু, এইটা হবে হচ্ছে 101.1 গ্রামের সমান। অর্থাৎ কিনা 101.1 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, এটা সমান আমরা বলতে পারি 1 মোল। আচ্ছা, আর তোমার কাছে আছে কত গ্রাম? 64 গ্রাম। সো ঐকিক নিয়ম আবার কাজে লাগাও। ঐকিক নিয়ম কাজে লাগিয়ে 1 গ্রাম পটাশিয়াম সমান লিখে ফেলতে পারো 101.1 মোল পটাশিয়াম নাইট্রেট, এবং 64 গ্রাম পটাশিয়াম নাইট্রেট এটা সমান, তাহলে আমরা পাচ্ছি 64/101.1 মোল পটাশিয়াম নাইট্রেট, এবং সেটা হচ্ছে 64 / 101.1 মোল, অর্থাৎ কিনা 0.63 মোল। এখন আমি যদি বলি যে এই যে 64 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, আরেকটা প্রশ্ন যদি এভাবে করি যে 64 গ্রাম পটাশিয়াম নাইট্রেটে কতটি অক্সিজেন পরমাণু আছে, এই প্রশ্নের উত্তর তোমরা কীভাবে করবে? দেখো, 64 গ্রাম পটাশিয়াম নাইট্রেট এইটা সমান পটাশিয়াম নাইট্রেট, এইটা সমান যে 0.63 মোল, সেটা আমরা আগেই বের করে ফেলছি, এত মোল বের করে ফেলছি। আচ্ছা, এখন আমরা সবাই জানি যে 1 মোল, এই কথাটা বলার সাথে সাথে আমাদের চোখে ভেসে উঠবে 6.02 × 10⁻³
23টি অণু, এখানে কিন্তু পরমাণু বলা যাচ্ছে না, কারণ আমরা কিন্তু 1 মোল অণু নিয়ে ডিল করতেছিলাম। 1 মোল পটাশিয়াম নাইট্রেট অণু নিয়ে ডিল করতেছিলাম। তো 1 মোল পটাশিয়াম নাইট্রেট অণু ইজ ইকুয়াল টু 6.02 ইন্টু 10⁻23টি অণু। এই বিষয়ে আশা করি কারো আপত্তি নাই, কিন্তু আমাদের কাছে আছে তো 0.63 মোল। সো 0.63 মোল পটাশিয়াম নাইট্রেট অণু সমান কতগুলো অণু? 0.63 মোলের মধ্যে কতগুলো অণু থাকবে? সেটা খুব সিম্পল, জাস্ট এটার সাথে গুণ করে দিলেই হচ্ছে। যারা ঐকিক নিয়ম ভালো পারো তারা ইতিমধ্যে বুঝে ফেলছো যে জাস্ট গুণ করে দিতে হবে। সো আমরা এটা গুণ করে পাচ্ছি 3.81 ইন্টু 10⁻23টি অণু। এটা কি আমাদের অ্যান্সার? এতগুলো অক্সিজেন পরমাণু থাকবে? যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছো যে এইটা আসলে অ্যান্সার না, কারণ এইটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের অণুর সংখ্যা বলছে। এখন আবার আমরা দেখি যে একটা পটাশিয়াম নাইট্রেট অণুর মধ্যে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন পরমাণু আছে 3টি, তাই না? তাহলে একটি পটাশিয়াম নাইট্রেট অণু এইটা সমান 3টি অক্সিজেন পরমাণু। তাহলে 3.81 ইন্টু 10⁻23টি পটাশিয়াম নাইট্রেট অণু সমান জাস্ট এটার সাথে 3 গুণ হয়ে যাবে। 3.81 ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণু। তো এইটা ক্যালকুলেট করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। তো খুব সিম্পল 2টা ম্যাথ দিয়ে আমরা লেকচারটা শেষ করতেছি। আমার উদ্দেশ্য মেইনলি ছিল যে বেসিক কনসেপ্ট যেটা একদম স্ক্র্যাচ থেকে তুলে আনা, আমি সেটা যথাসাধ্য চেষ্টা করছি। তোমরা একবার দেখে না বুঝলে দ্বিতীয়বার আরেকবার দেখো, আশা করি বুঝে যাবা। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, এবং কিভাবে আরও আমার লেকচারে উন্নতি করা যায় সেই বিষয়ে সাজেশন দেওয়ার জন্য অনুরোধ রইল। তো এই সিরিজ সম্পূর্ণ শেষ করলে আশা করি তোমার এইচএসসিতে কেমিস্ট্রি বুঝতে অন্তত সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।